আসসালামুআলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড দিস ইজ মি জাইমা রহমান। সো আজকে যে স্টোরিটা এক্সপ্লেইন করব সেই স্টোরিটা আমার একটা সাবস্ক্রাইবার আমাকে বলেছে এন্ড সে নিজে স্টোরিটা লিখে আমাকে দিয়েছে মেক করার জন্য। সো লেটস স্টার্ট দ্য স্টোরি। বসে আছে তে আজ তার বিয়ে তার বড় চাচার ছেলে কায়ের সাথে। তের বাবারা 5 ভাই বোন, 3 ভাই আর 2 বোন। তের বাবা সবার ছোট এবং তার মেয়ে রিয়াজকে বিয়ে। ওর ভালো নাম কিম তেয়াং, সবাই তাকে আদর করে তে বলে ডাকে এবং তারা 2 ভাই বোন। তের বড় ভাইয়ের নাম মিন ইয়ংগি ওরফে সুগা এবং সুগা তার থেকে 3 বছরের বড়। তে এবার এসএসসি এক্সাম দিয়েছে আর সুগা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। এত তাড়াতাড়ি বিয়ে করতে চায়নি তে, কিন্তু কাই কানাডা চলে যাবে, তাই যাওয়ার আগে তের সাথে বিয়েটা দিয়ে রাখা ভালো বলে মনে করে কায়ের বাবা আর তের বাবা। তাদের ছোটবেলা থেকেই বিয়ে ঠিক করা আছে। তেও আর বেশি কিছু বলেনি, সবাই খুশি থাকলেও তেও খুশি। সে তার বাবার মাধ্যমে কখনো তার কথার অমান্য করেনি। তার বিশ্বাস তার মা বাবা যা করবে সেটা তার ভালোর জন্যই করবে। তের মা বাবা তের বিয়েতে কোনো কমতি রাখেনি, একমাত্র মেয়ে বলে কথা। কাজের বিয়ে পড়ানোর সময় তের ঘোর কাটে, সে একটু নড়ে চড়ে বসে। কাজী কাইকে কবুল বলতে বলে, কিন্তু সে কিছুই বলছিল না, চুপচাপ বসেছিল। কি হচ্ছে কি কাই, চুপ করে আছো কেন? হঠাৎ করেই সবাইকে অবাক করে দিয়ে কাই বলে উঠলো, আমি এই বিয়ে করতে পারবো না বাবা। বিয়েটা করতে পারবে না মানে কি কাই, কি বলছো এসব? আমি জেনিকে ভালোবাসি আর ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। এখন তো আরো পারবো না, বিকজ শি ইজ প্রেগনেন্ট আর ওর বাচ্চার বাবা আমি। জেনি হলো তের বড় ফুপুর মেয়ে, ওরা সেম এজেরই। এবার দুজনই একই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। দুজন ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। কাই কথা শুনে বিয়ে বাড়ির সবাই স্তব্ধ হয়ে গেল। চারপাশের লোকরা কানা ঘোষা করা শুরু করে দিল। কাই বাবা রেগে কষিয়ে কাইকে একটা থাপ্পড় মেরে দিল। চটটা মারার সাথে সাথে বিয়ে বাড়ির সবাই শান্ত হয়ে গেল। বাবা তুমি আমাকে মারলে? এই চটটা তোমাকে আগে মারলে আজকের দিন আর দেখতে হতো না। কাই গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এইসব শুনে তে হতভম্ব হয়ে গেছে। এসব কি বলছে কাই, তার মাথায় কিছুই ঢুকছে না। বিয়ের দিন এসে বলছে বিয়ে করতে পারবে না, তাও আবার কিনা জেনির জন্য। তে ছলো ছলো চোখে তার বাবার দিকে তাকালো, তার বাবাও তের দিকে তাকালো। এরপর তের বাবা ধীর পায়ে কায়ের কাছে এগিয়ে গিয়ে কায়ের হাত দুটো ধরে বলল, এটা কি বলছিস বাবা? শেষ মুহূর্তে এসে এটা কেন বলছিস? এই বিয়েটা না করলে আমাদের মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। তাছাড়া একবার তের কথা ভাব, ওর কি হবে? কিন্তু কাই হাতটা নিজের হাত থেকে ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে বলল, আপনার মেয়ের কি হবে সেটা আমি জানি না, আপনার মেয়ে আপনি বুঝে নিন। আর বাকি রইল আপনাদের মান সম্মানের কথা, সেটা বিয়েটা ঠিক করার আগে আপনাদের ভাবা উচিত ছিল। তাছাড়া আপনাদের এসব সো কল্ড মান সম্মানের জন্য তো আমি আমার জীবনটা নষ্ট করতে পারি না। কায়ের কথা শুনে ওর বাবা আরো বেশি রেগে গেল। আবার কাইকে চড় মারতে যাবে, তখন দেখে কায়ের বাবার হাত কেউ একজন ধরে আছে। উনি তাকিয়ে দেখে জেনি ওনার হাত ধরেছে এবং কায়ের বাবা অগ্নি দৃষ্টিতে জেনির দিকে তাকালো। মামা প্লিজ, তুমি এভাবে ওকে সবার সামনে মারতে পারো না। কায়ের বাবা নিজের হাতটা ঝটকা দিয়ে জেনির কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, তোমার সাহস তো কম না, তুমি আমাকে উপদেশ দিচ্ছ। এবার আমি কি করব না সেটা তুমি আমাকে বলে দেবে। তখনই কায়ের মা এগিয়ে এসে কায়ের বাবাকে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলো, হ্যাঁ দিচ্ছে, উপদেশ দিচ্ছে। তুমি কোন সাহসে এত বড় ছেলের গায়ে হাত তোলো? এত কিছুর পরেও তুমি এই কথা বলছো আইয়ু? তোমার ছেলে যা করেছে তাতে ইচ্ছা করছে ওকে আমি জানে মেরে দেই। আমার ছেলে কোনো ভুল করেনি, যা করেছে একদম ঠিক করেছে। তুমি যে তোমার ভাইয়ের মেয়েকে আমার ছেলের বউ বানাতে চাইছো, ওই মেয়ের কি যোগ্যতা আছে হ্যাঁ আমার ছেলের বউ হওয়ার? মাথায় কোনো বুদ্ধি নেই, সারাদিন খ্যাতের মতো চোখে একটা চশমা পরে থাকে, ঠিক মতো কারোর সাথে কথা অব্দি বলতে জানে না, রান্না বান্না ঘরের কাজ কোনো কিছুই জানে না, খ্যাতের মতো চলাফেরা করে, থাকার মধ্যে আছে শুধু এই রূপটা। তো ওর রূপ ধুয়ে কি আমার ছেলে পানি খাবে? তাছাড়াও মামা, তে কাইকে ঠকিয়েছে, ও অন্য একজনকে ভালোবাসে, আমার কাছে সবই প্রমাণ আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই বলে জেনি হাতে ফোনটা নিয়ে একটা ছবি বের করলো, তারপর সেটা সবার সামনে ধরলো, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তে একটা ছেলেকে জড়িয়ে ধরে আছে। এসব দেখে তে একদম স্তব্ধ হয়ে গেল। কি এসব কি বলছে জেনি? আমি অন্য কাউকে ভালোবাসি? আমি তো এই ছেলেটাকে চিনি না, আর আমি এরকম ভাবে কাউকে কখনো জড়িয়ে ধরিনি। তাছাড়াও এই ছবিগুলো সব মিথ্যা। জেনি এভাবে আমার নামে মিথ্যা কথা বলতে পারছে? তের চোখ দিয়ে অজস্র পানি পড়ছে। তবে মুহূর্তের মধ্যে তের ভীষণ রাগ হলো।
সাহস হয় কি করে ওর নামে আজে বাজে কথা বলার। তে জেনির কাছে গিয়ে সজোরে গালে একটা চড় মেরে দিয়ে বলল, কেন মিথ্যা বলছিস জেনি? এইসব ছবি মিথ্যা, আমি কাউকে ভালোবাসি না। মিথ্যা কথা তাই না? রোজ তো তোকে নিজের চোখে দেখেছে ছেলেটাকে কিস করতে। কি রে রোজ বল? রোজ হলো তে আর জেনির বেস্ট ফ্রেন্ড। রোজ তখন ইনোসেন্ট মুখ করে বলল, হ্যাঁ হ্যাঁ আমি নিজে দেখেছি। তে দু পা পিছিয়ে গেল। যাকে এত বিশ্বাস করে সেও এই কথা বলছে। হঠাৎ তে গালে কেউ একজন চড় মারলো। তে অবাক হয়ে তাকিয়ে দেখলো সেটা তো কাই। কাই রক্ত চক্ষু নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। তোর সাহস হয় কি করে আমার জেনিকে চড় মারার? ক্যারেক্টারলেস মেয়ে কোথাকার। এতক্ষণ দূরে দাঁড়িয়ে সব দেখছিল সুগা। সে কখনোই চায়নি তার বোনের কায়ের সাথে বিয়ে হোক। প্রথম কারণ হলো তার বোন এখনো ছোট, আর দ্বিতীয়ত কাই ওকে দু চোখে দেখতে পারে না। আর তার উপর আবার কায়ের মা একজন অভদ্র মহিলা। সুগার মাকে দু চোখে সহ্য করতে পারে না, সব সময় কারণে অকারণে কথা শোনায়। তার কারণ সোবিনের সাথে বিয়ে ঠিক হয়েছিল আয়ুর বোনের, আর ইয়ঞ্জন আর সোবিন ভালোবেসে বিয়ে করেছিল, যার জন্য আয়ু ইয়ঞ্জনকে দেখতে পারে না। সুগা বারবার করে ওর বাবাকে মানা করেছিল যেন ওর বোনকে কায়ের সাথে বিয়ে না দেয়, কিন্তু ওর বাবা বলেছিল সে তার বড় ভাইয়ের উপর কথা বলবে না। আরো বলেছিল কাই নাকি অনেক ভালো ছেলে, তেকে অনেক ভালো রাখবে। আর এই নিয়ে পরে সুগা আর কোনো কথা বলেনি। তার জন্য সুগা এতদিন তার বাবা মার উপর রেগেছিল আর কথা বলেনি। সুগা এতক্ষণ চুপচাপ সবকিছু দেখছিল, কিন্তু এখন কাই তার বোনের গায়ে হাত তুলেছে আর ক্যারেক্টারলেস বলেছে, যার জন্য সুগার ধৈর্যের ভাত ভেঙে গেছে। কায়ের এত বড় সাহস হয় কিভাবে যে সুগার কলিজার উপর হাত তোলে? ও আমার বোনের গায়ে হাত তুলেছে, ওর এত বড় সাহস, ওর হাত আজকে আমি ভেঙে দেব। সুগা কায়ের কলার ধরে একের পর এক ঘুষি মারতে লাগলো। তোর সাহস কিভাবে হয় তুই আমার বোনকে দুশ্চরিত্র বলিস, আবার আমার বোনের গায়ে হাত তুলিস? তোর হাত আমি ভেঙে একদম মাটিতে গুঁড়ো করে ফেলবো। সবাই এসে সুগাকে থামালো। কায়ের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, খুব খারাপ অবস্থা তার। সুগার রাগ যেন কমছে না, রাগে মাথা ফেটে যাচ্ছে তার। রাগ কমাতে গিয়ে দেওয়ালে দুই তিনটা ঘুষি মেরে দিল। তখন ইয়ঞ্জন সুগার গালে সজোরে চড় মেরে দিয়ে বলল, এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে বড় ভাইয়ের গায়ে হাত তোলো? বেয়াদব ছেলে কোথাকার। থাক ইয়ঞ্জন, তোমাকে আর আদিক্ষেতা করতে হবে না। এই বলে আয়ু ইয়ঞ্জনের দিকে চোখ সরিয়ে সোবিনের দিকে চোখ দিয়ে বলল, একটা ছোট লোক মেয়েকে বিয়ে করে বাড়ির বউ বানিয়ে নিয়ে এসেছো। নিজে তো একটা দুশ্চরিত্র বড় লোক ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছে, আর ছেলে মেয়ে একটাকেও ভালোভাবে শিক্ষা দিতে পারেনি। মেয়েটাকে নিজের মতো করে গুন্ডা বানিয়েছে, আর ছেলেটা তো আস্তে একটা গুন্ডা, ছোট লোক মহিলা কোথাকার। সোবিনা এতক্ষণ চুপ করেছিল, কিন্তু এখন তার ভীষণ রাগ উঠছে। ইয়ঞ্জন মাথা নিচু করে চোখের পানি ফেলছে। তেতো সে কখন থেকে কান্না করছে। সুগা তার মাথা চেপে ধরে দাঁড়িয়ে আছে। ব্যাস অনেক হয়েছে, এই বিয়ে হবে না। সোবিন আত্মীয় স্বজনদের সামনে হাত জোর করে বলল, আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করার জন্য সরি, প্লিজ আপনারা এখন আসতে পারেন। আত্মীয় স্বজনরা আস্তে আস্তে চলে যেতে লাগলো। মুহূর্তের মধ্যে প্রায় সব খালি হয়ে গেল, শুধু কয়েকজন রয়ে গেল। সবাই চলে যাওয়ার পর সোবিন কায়ের সামনে গিয়ে রাগি লুকে তাকালো। কায় মাথা নিচু করে ফেললো। তারপর পাশে থাকা জেনির দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, কেন এরকমটা করলি জেনি? তুই তো জানতি যে কায়ের সাথে তের বিয়ে ঠিক করা আছে। সবকিছু জেনেও এরকমটা করতে লজ্জা করলো না? তে তো তোর আপন মামাতো বোন, তোর ফ্রেন্ড, তোরা একই ক্লাসে পড়াশোনা করিস, ক্লাস 1 থেকে একসাথেই পড়ছিস। ওর ব্যাপারে তুই সবটা জানিস, তবু কিভাবে ঠকালি? একবারও কি তের কথা মনে পড়লো না? ভাবলি না যে ও কতটা কষ্ট পাবে? মামা কষ্ট কেন পাবে? ও তো আরেকজনকে ভালোবাসে, তাছাড়া ওর ফিজিক্যাল রিলেশন আছে। আমি রোজি আর হানসি দেখেছি ওকে একটা ছেলের সাথে হোটেলে যেতে। অসভ্য মেয়ে, তুই আমাকে মিথ্যা কথা বলছিস? আমার মেয়েকে আমি চিনি না, ও এমনটা কখনোই করতে পারে না। আর ও যদি কাউকে ভালোবাসে সেটা আমাকে সবার আগে বলতো, আমি সবার আগে জানতাম। তাদের কথার মাঝে জেনির মা ইয়োবিন বলে উঠলো, তোমরা কে কি জানো কি জানো না সেটা আমার জানার কোনো দরকার নেই। আমার মেয়ের এখন কি হবে? দোষটা তো শুধু আমার মেয়ের একার না, কায়ও দোষ করেছে। জেনি গিয়ে ওর মাকে জড়িয়ে ধরে নাকা কান্না কাঁদছে। এবার আমার কি হবে মম? আমি কাইকে না পেলে মরেই যাব। আমার বেবি কি হবে? ও কার পরিচয় বড় হবে? কাকে বাবা বলে ডাকবে মম? কেউ কিছু বলতেই যাবে তার আগে আয়ু জেনির কাছে গিয়ে জেনির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কান্নাকাটি করে না মা, তোমার বেবি আমার ছেলের পরিচয় বড় হবে। কাইকে বাবা বলে ডাকবে, আমি সেই ব্যবস্থাই করব। লক্ষ্মী মেয়ে একদম কান্না করে না, কাঁদলে আমার নাতির কষ্ট হবে। সোবিন এখন একদম হতবাক হয়ে গেল। তার মেয়ে কতক্ষণ ধরে কান্না করছে, কতটা কষ্ট পেয়েছে তার ভাবির চোখে পড়ছেই না। কি দিয়ে তৈরি করা হয়েছে এই মহিলাকে? এমন একটা সময় কিভাবে এই কথাটা বলতে পারে? সোবিন প্রথমে তের দিকে তাকালো, তারপর ইয়ঞ্জনের দিকে তাকালো।
তাকালো। দুই মা মেয়ে নিঃশব্দে চোখের পানি ফেলছে। সবিনের কলিজাটা ছ্যাদ করে উঠলো। তার জন্য পরিবারটা এত বেশি কষ্ট পাচ্ছে। হ্যাঁ, এই সব কিছুর জন্য সে নিজেই দায়ী। সবিন একবার সুগার দিকে তাকালো এবং তাকিয়ে অনেক বেশি অবাক হলো। ও সবার দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। সুগারের চোখ বলে দিচ্ছে যে সবাইকে খুন করতে ওর হাত একদম কাঁপবে না। সুগার তার বোনকে পাগলের মতো ভালোবাসে। তার বোনের চোখের পানি সহ্য করতে পারে না। তার বোন তার কাছে সবকিছু। কি বলছো এসব? এখন এসব বলার সময় নয়। কি করে সবটা ঠিক করা যায় সেটা ভাবো। সেটাই তো ভাবছি। কায়ের সাথে জেনির বিয়ে দিয়ে দাও, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। দেখো, তে যেমন তোমার ভাইয়ের মেয়ে, তেমনি জেনিও কিন্তু তোমার বোনেরই মেয়ে। এর জন্য তুমি জেনির সাথে অবিচার করতে পারো না। লিজনসুক চুপ করে আয়ুর কথা শুনছিল এবং সব শুনে চুপ করে রইলো। কি বলবে বুঝতে পারছে না। তাকে এভাবে ভাবতে দেখে আয়ু একটু বাঁকা হাসি দিল। আয়ু খুব ভালো করে জানে তার স্বামীকে কিভাবে রাজি করাতে হবে। তার মধ্যে কায়ে এসে তার বাবার হাত ধরে মাথা নিচু করে অসহায় গলায় বলতে লাগলো, বাবা, আমি জেনিকে খুব ভালোবাসি। ওকে ছাড়া বাঁচবো না। তাছাড়া ও সব দিক থেকে আমার যোগ্য। বিউটিফুল, স্মার্ট, ইন্টেলিজেন্ট, একমাত্র জেনিরই আমার বউ হওয়ার যোগ্যতা আছে। তে কোনো দিক থেকে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। এবার তে চোখ তুলে তাকালো সবার দিকে। সবাই আগ্রহ নিয়ে লিজনসুকের দিকে তাকিয়ে আছে। আসলে সে কি বলবে, কিন্তু সে চুপ করে দাঁড়িয়ে আছে। কি করবে বুঝতে পারছে না। দুইজনকেই সে সমান ভালোবাসে। তার চাচুর মনে কি চলছে সেটা খুব ভালোভাবে বুঝতে পারে তে। চোখের পানি মুছে নিজেকে শক্ত করে নেয়। ধীরে পায়ে এগিয়ে গিয়ে লিজংসকের সামনে গিয়ে দাঁড়ায়। বাকি সবার চোখ এখন তাদের দুজনের দিকে। চাচু, তে ডাক শুনে মুখ তুলে তাকালো তার চাচু। চাচু, আমি তোমার সব কথা সব সময় শুনেছি। যেভাবে বলেছো সেভাবে চলেছি। যা করতে বলেছো তাই করেছি। কখনো তোমার কথার অমান্য করিনি। কখনো তোমার কাছে কিছু চাইনি। আজ কিছু চাইবো, প্রথমবার আর শেষবারের মতো। আর কখনো কিছু চাইবো না। তুমি আমাকে প্রমিস করো, আমি যা চাইবো তাই দেবে। তে হাত বাড়িয়ে দিল তার চাচুর দিকে। লিজনসক কাঁপা কাঁপা হাতে তের হাতের উপর হাত রেখে বলল, কথা দিলাম, যা চাইবি তা দেবো। কিন্তু হঠাৎই লিজনসক তের মাথার উপর হাত রেখে বলল, জেনি প্রেগনেন্ট, তাই যা চাইবে ভেবে চিন্তে চাইবে। এমন কিছু চেও না যা দিতে গিয়ে আমাকে সারা জীবন সবার কাছে অপরাধী হয়ে থাকতে হয়। তে ছলো ছলো চোখে তার চাচুর দিকে তাকালো। তে বুঝতে পেরেছে তার চাচু তাকে কি বলতে চাইছে। তার চাচু হয়তো ভেবেছে সে কাইকে বিয়ে করতে চাইবে। তের এখন ভীষণ কান্না পাচ্ছে। ওর চাচু ওকে ভুল বুঝলো। চাচু, তোমার কি আমাকে এতটাই স্বার্থপর মনে হয়? আমি এতটাও খারাপ নই চাচু। অবশ্য তোমাদের কোনো দোষই নেই। সব দোষ আমার। আমি হয়তো তোমাদের বিশ্বাস অর্জন করতে পারিনি। যাই হোক, তোমাকে অসম্মানিত হতে হয় এমন কিছু চাইবো না। আমি চাই কাই ভাইয়া আর জেনির বিয়েতে তুমি রাজি হও। ওদেরকে বিয়ে দাও। ওরা একটা ভুল করেছে, তার শাস্তি তো আর বেবিটা পেতে পারে না। এখানে তো বাচ্চাটার কোনো দোষ নেই। শুধু শুধু কেন তারা ভালোবাসা থেকে বঞ্চিত হবে? তাই তুমি বিয়েতে আর অমত করো না প্লিজ। সবাই এতক্ষণ মনোযোগ দিয়ে তের কথা শুনছিল। সবাই শুনে ভীষণ অবাক হলো। তে কিভাবে এই কথাটা বলতে পারলো? সবাই তের দিকেই তাকিয়ে আছে। কেউ তো ভাবতেই পারেনি যে তে লিজনসককে এই বিয়েতে রাজি হওয়ার কথা বলবে। লিজনসক তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মেয়েটার মন যে ফুলের মতো পবিত্র। তাই আমি কায়ের সাথে এই মেয়ের বিয়ে দিতে চেয়েছিলাম। আমি ঘরের লক্ষ্মী করে আনতে চেয়েছিলাম তেকে, কিন্তু আমার ছেলে হিরে ফেলে কাচের পিছনে ছুটেছে। এটা ভেবেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো লিজনসক। তারপর তের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি এই বিয়ের অনুমতি দিলাম। আমাকে ক্ষমা করে দিস মা। আমি তোর সাথে অন্যায় করেছি। আমার ছেলে তোর যোগ্য না। আল্লাহর কাছে দোয়া করি তোর জীবনে এমন কাউকে পাঠাক যে তোকে খুব ভালোবাসবে আর তোর অনেক যত্ন নেবে, তোকে কখনোই কষ্ট দেবে না। হয়েছে হয়েছে, তো এখন নিজের ছেলের বিয়েটা দিয়ে দাও। আমাকে এ বিষয়ে একদম জড়াবে না। তোমরা মা ছেলে যা খুশি তাই করো। আচ্ছা, তোমার কিছুই করতে হবে না। কাজীকে আবার ফোন করো, এখানে আসতে বলো। তাদের কথার মাঝে হঠাৎই জেনি বলে উঠলো, এখন কাজী কেন আসবে? বিয়ে কি এখনই হবে? হ্যাঁ, কেন মামনি, কোনো সমস্যা? না না মামি, কোনো সমস্যা নেই, কিন্তু আমি রেডি হয়ে আসি। আচ্ছা যাও, খুব সুন্দর করে সাজবে কিন্তু। আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, কোনো কিছুতেই যেন কমতি না থাকে। জেনি সেখান থেকে চলে যেতে নিল, কিন্তু তে পেছন থেকে বলে উঠলো, দাঁড়া জেনি। জেনি থেমে গেল। এরপর তে জেনির সামনে গিয়ে চোখে চোখ রেখে বলল, আমি তোকে জিজ্ঞাসা করবো না তুই আমার সাথে কেন এগুলো করলি। শুধু বলবো থ্যাংক ইউ সো মাচ। তুই আজকে বন্ধুত্বের মান
মন বদলে দিলি রে। আজকে আমার বোন আমার জীবনের বেস্ট উপহারটা দিল। সবার সামনে এটা প্রমাণ করলি যে আমি একটা ক্যারেক্টারলেস মেয়ে। এটা আমার লাইফের সবচেয়ে বেস্ট গিফট। আজকের পর থেকে হয়তো আমি আর কখনোই কাউকে বিশ্বাস করতে পারবো না। এন্ড তার জন্য থ্যাঙ্কস। আল্লাহ যেন সবাইকে হাজারটা শত্রু দিক, কিন্তু তোর মতো যেন একটা বন্ধু না দেয়। আরে একবার বলতি যে তুই কাকে ভালোবাসিস, আমি নিজে সবাইকে তোদের বিয়ের জন্য রাজি করাতাম। এত অপমান আমাকে না করলেও পারতি। দেন লাস্ট একটা কথাই বলছি, খুব ভালো থাকিস। আমি আসি। শেষের কথাগুলো বলার সময় তের খুব কান্না পাচ্ছিল। সে জেনিকে আরো কিছু বলতে চেয়েছিল কিন্তু বলতে পারেনি। আরো কিছু বললে সে কেঁদে দিত, কিন্তু তে এখন কারোর সামনে কান্না করতে চায় না। তে সবাইকে দেখাতে চায় সে কতটা স্ট্রং। তাই সে কথাগুলো বলেই দৌড়ে চলে গেল। তার পিছনে সুগাও দৌড় দিয়ে গেল। এদিকে জেনিকে দেখে মনে হচ্ছে না যে ও যা করেছে তার জন্য এতটুকু অনুশোচনা হচ্ছে। ও তো নিজের মতো সাজতে চলে গেল। সবিন আর ইয়নজনও সেখান থেকে চলে গেল। লি জনসক তার রুমে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল। তে দৌড়ে এসে তার ফ্ল্যাটে ঢুকলো। তার পেছনে তার ভাই এবং মা বাবাও চলে আসলো। তাদের ফ্ল্যাট 2টা তলা নিয়ে করা। আসলে এই বিল্ডিংটা 11 তলার। 1 তলা আর 2 তলা তের বড় ফুপুর, 3 তলা আর 4 তলা তের ছোট ফুপুর। তাদের 2 বোন ফ্ল্যাট ভাড়া দিয়েছে, কারণ তারা এখানে থাকে না, শ্বশুর বাড়িতে থাকে। আর যখন বেড়াতে আসে তখন ভাইয়েদের বাড়িতেই থাকে। 5 তলা আর 6 তলা লি জনসকের, 7 তলা আর 8 তলা লি মিনহুর তের মেজো চাচুর, আর 9 তলা আর 10 তলা সবিনের। 11 তলায় ছাদ। ছাদের এক পাশে সুইমিং পুল আর এক পাশ খালি। তের বড় ফুপুর 2 মেয়ে, জিসু আর জেনি। জিসুর বিয়ে হয়ে গেছে এবং তার 1 বছরের একটা ছেলে আছে। ছোট ফুপুর 2 ছেলে, বড় ছেলে বেকুইন, সে কলেজের টিচার। সেও কিছুদিন আগেই বিয়ে করেছে। তার ওয়াইফ একই কলেজের টিচার। ছোট ছেলে সুকাই ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। দেন লি জনসকের 1 ছেলে 1 মেয়ে, বড় ছেলে কাই এবং ছোট মেয়ে সানা। সানা এবার ক্লাস 8 এ পড়ে। লি মিনহুর 1 ছেলে, তার নাম মিনিয়ং। সে পড়াশোনার উদ্দেশ্যে কানাডাতে থাকে। সে এখনো বিয়ে করেনি, লেখাপড়া প্রায় শেষের দিকে। সবিন সবার ছোট হলেও তার 1 ছেলে 1 মেয়ে, মিনিয়ংগি ওরফে সুগা আর কিম তেয়াং। তে বাসায় এসে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে তার রুমে চলে যায় আর ধাপ করে দরজাটা বন্ধ করে দেয়। সবিন ড্রয়িং রুমের সোফায় বসে পড়ে, আর সাথে ইয়নজুনও। সুগা আর এক মুহূর্ত নিচে ওয়েট না করে তে রুমের সামনে গিয়ে দরজা ঠাকাতে লাগলো। তে দরজা খোল প্লিজ, তোর সাথে আমার কথা আছে। আমার সোনা বোনটা, প্লিজ দরজাটা খোল। ভাইয়ের কথা শুনবি না, প্লিজ দরজাটা খোল। বাইরে বের হয়ে আই প্লিজ। ভাইয়া প্রমিস করছে ভাইয়া সবকিছু ঠিক করে দেবে। ওই কাহির বাচ্চাকে মেরে ওর লাশ আমি কুকুর দিয়ে খাওয়াবো। প্লিজ আমার সোনা বোন, একবার দরজাটা খুলে দে। এই চুপ করে থাকতে পারলো না, দরজা খুলে বেরিয়ে এলো। তারপরে সুগাকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে লাগলো। সুগাও তার বোনকে শক্ত করে জড়িয়ে ধরলো। তে চিৎকার করে কাঁদছে। আসলে তের অনেক কষ্ট হচ্ছে, কিছুতেই কান্না থামাতে পারছে না। তেকে এভাবে কান্না করতে দেখে সুগার চোখ দিয়েও পানি পড়ছে। সুগার বুকটা ফেটে যাচ্ছে। তার কলিজার টুকরা বোনটা আজ অনেক কষ্ট পেয়েছে। তেকে বুকের সাথে জড়িয়ে রেখে রুমের ভিতর ঢুকলো সুগা। তারপর সোফাতে গিয়ে বসলো। তে সুগাকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। নিচে ড্রয়িং রুমে সোফার উপর বসে তার মেয়ের কান্না শুনছে ইয়নজুন আর সবিন। তাদের বুকটা ফেটে যাচ্ছে। তাদের একটা ভুলের জন্য তাদের মেয়ে এত বেশি কষ্ট পাচ্ছে। সবসময় হাসি খুশি থাকা মেয়েটি এভাবে পাগলের মতো চিৎকার করে কান্না করছে। সবিন ইয়নজুনের দিকে তাকিয়ে আহত গলায় বলল, আমি একজন ভালো বাবা হতে পারিনি। আমার মেয়ের জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে গেলাম আমি। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। এই সব কিছুর জন্য আমি দায়ী। সবার কথাগুলো আমার ছোট্ট মেয়ের মনটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। সবার এত অপমান চুপচাপ সহ্য করছে। আসার সময় আমার ভাইকে রাজি করালো বিয়ের জন্য। আমার মেয়েটা যে তার শত্রুরও খারাপ চায় না, তাহলে কেন আল্লাহ আমার মেয়েটাকে এত কষ্ট দিচ্ছে? এই কথাগুলো বলে কিছুক্ষণ চুপ করে রইল সবিন। তারপর সোফার সামনে ট্রি টেবিল থেকে 1 গ্লাস পানি ঢক ঢক করে খেয়ে নিল। তারপর আবার বলতে শুরু করলো, জানো ইয়নজুন, আমি ভেবেছিলাম আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছি বলে ভাবি আমাদের উপর রাগ করে আছে। আমরা তার কাছে থাকলে আস্তে আস্তে রাগটা কমে যাবে, তোমাকে আপন করে নেবে ভেবেছিলাম। তুমি আমার জন্য তোমার পরিবার ছেড়েছো, কত কষ্ট পেয়েছো। ভেবেছিলাম ভাবি অপমান করতে করতে হয়তো সে একদিন ক্লান্ত হয়ে যাবে, তারপর তোমাকে ঠিক আপন করে নেবে। কিন্তু আমি সব ভুল ভেবেছিলাম। ভাবি তোমার উপর রাগ বা অভিমান করেনি, সে তোমাকে ঘৃণা করে। ইয়নজুন হতবাক হয়ে সবিনের দিকে তাকালো। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, ঘৃণা করে? কিন্তু কেন? আমার তো তার সাথে কোনো শত্রুতা নেই। তাছাড়া আমি তার সামনে কখনো উচ্চ গলায় কথা বলিনি। তাহলে কেন সে আমাকে পছন্দ করে না? শুধুমাত্র তার বোনের সাথে তোমার বিয়ে হয়নি বলে এই জন্য? হ্যাঁ, আমি তার
বোনকে বিয়ে করিনি বলে সে আমাদের ঘৃণা করে। আর সেই ঘৃণার আগুন এতটাই তীব্র যে আমাদের সবকিছু জ্বালিয়ে শেষ করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। ভাবি সেই ঘৃণার আগুনে আমাদের মেয়ে আজকে শেষ হয়ে যাচ্ছে। তাই আরো বেশি দেরি হওয়ার আগে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছো? আমরা এখানে আর থাকবো না, কিছুদিনের মধ্যে আমরা ঢাকায় শিফট করব। কিন্তু কোনো কিন্তু না, আমরা এখান থেকে চলে যাব মানে চলে যাব, এটাই আমার শেষ কথা। আমরা এখান থেকে চলে গেলে সবার জন্য ভালো হবে। আমি আমার ছেলে মেয়েদের আগের মতো শান্ত জীবন দিতে চাই। কথাটা বলেই সবিন সিঁড়ি বেয়ে উপরে চলে গেল এবং তার পেছনেই অঞ্জনও গেল। অনিকটের কোনো সারা শব্দ না পেয়ে সুগা তার বোনের দিকে তাকালো। দেখলো তার বোন কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। ঘুমের মধ্যেও এখনো বরাবরের মতো হিচকি উঠছে। তেজ চোখের পানিতে সুগার শার্ট ভিজে যাচ্ছে। সুগা আর কিছু না ভেবে থেকে বেরিয়ে শুয়ে দিল। গায়ে একটা পাতলা কাঁথা টেনে দিল এবং তার বোনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর সুগা এসিটা বন্ধ করে ফ্যানটা ছেড়ে আস্তে করে দিয়ে যায়। তের কপালে একটা চুমো খেয়ে দরজাটা টেনে রুম থেকে বের হয়ে গেল। তে তো রুমে ছিল। সুগা আস্তে করে নিচে নেমে আসে এবং নিচে এসে যা দেখে ওর মাথায় ধাপ করে আগুন জ্বলে ওঠে। ইয়ঞ্জন সোফাতে বসে আছে এবং তার চারপাশে অনেকগুলো মহিলা বসে আছে। এরা নিশ্চয়ই বিয়ে ভাঙার খবরটা পেয়ে গেছে, তাই কাটা গায়ে নুনের ছিটা দিতে চলে এসেছে। প্রতিবেশীদের সংজ্ঞা হলো পরের সুখে জলে বেশি, অন্যের দুঃখে খুব খুশি, শুনে কম রটাই বেশি, আর এদের নামই হচ্ছে প্রতিবেশী। সুগা এসে ইয়ঞ্জনের পাশে বসে ফোন স্কল করতে লাগলো। ওদের মধ্যে একজন মহিলা ইয়ঞ্জনকে উদ্দেশ্য করে বলল, তা ভাবি তেকে তো দেখতে পারছি না, তে কোথায়? উপরে নিজের রুমে আছে। কি আর বলবো ভাবি, কি দিনকাল পড়লো। এক বোন আর এক বোনের হবু স্বামীর সাথে প্রেম করছে। কি লজ্জার বিষয় ভাবুন তো। জেনি তো কি সুন্দর দেখতে, ওর জন্য জগতে ছেলের অভাব ছিল? কিসের জন্য কাই আর জেনি অবৈধ সম্পর্ক করতে গেল? হাজার হোক তে তোর বোন হয়, কেউ বোনের এত বড় ক্ষতি করে? সুগা কথাগুলো শুনে দাঁতে দাঁত চেপে সহ্য করছে। ইচ্ছা করছে এদের এক একজনকে মাথায় তুলে আছাড় মারতে। তখন ইয়ঞ্জন কথা ঘোরাতে বলল, এসব কথা ছাড়েন ভাবি, আপনারা কি খাবেন বলুন, চা না কফি? কিছু খাবো না ভাবি, আমরা মাত্রই কায়েদের বাসা থেকে খেয়ে এসেছি। তা ভাবি আপনি কি সিদ্ধান্ত নিলেন যে তে যে ছেলেটাকে ভালোবাসে ওর সাথে তার বিয়ে দিবেন কিনা? তে কাউকে ভালোবাসে না ভাবি। কি বলেন ভাবি, জেনি তো কিছুক্ষণ আগেই ওর ফোনে সব প্রমাণ দেখালো তের বিরুদ্ধে। তে একটা ছেলের সাথে ছিল, আমরা সবাই নিজের চোখে দেখলাম। জেনি আপনাদের কি দেখিয়েছে, আপনারা কি দেখেছেন সেটা আমি জানি না। আমার মেয়ের উপর আমার পুরো ভরসা আছে, সে এমন কিছু করবে না যাতে তার বাবা মায়ের মান সম্মান হানি হয়। মেয়েকে এত বিশ্বাস করবেন না ভাবি, আজকাল মেয়েরা কখন কি করে বসে। আসলে আপনাদের কোনো দোষ নেই, আপনাদের অগোচরে আপনাদের মেয়েরা বাইরে কি করে বেড়ায় সেটা আপনারা কি করে জানবেন বলুন? শেষ কথাটা অনেক ব্যঙ্গ করে বলল মহিলাটি। সুগা এতক্ষণ সব চুপচাপ সহ্য করলো, কিন্তু এবার আর সহ্য করতে পারলো না। সোফার পাশে টি টেবিলে থাকা ফ্লাওয়ার বাসটা সজোরে ফ্লোরে আছাড় মারলো। ঘটনা দেখে সবাই কেঁপে উঠলো। তাকিয়ে দেখলো সুগার চোখ লাল করে দাঁড়িয়ে আছে। পাশে কাচের ফুলদানি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, কাঁচগুলো ছড়িয়ে ছিটিয়ে ফ্লোরে পড়ে আছে। সুগা জোরে চেঁচিয়ে বলে উঠলো, হোয়াট ইউ মিন বাই বাইরে কি করে বেড়ায় মানে? আপনাদের সাহস তো কম না, আমাদের বাসায় এসে আমার বোনের নামে জানোই তাই বলছেন? কিছু ভাঙার বিকট শব্দে ঘুম ভেঙে যায় তের। ধর পড়িয়ে উঠে বসে। নিচে থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। তে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে আসে। সেই কাছে আসতে দেখতে পায় সোফার পাশে সুগার রাগী লুক নিয়ে দাঁড়িয়ে আছে, আর এক পাশে কিছু আন্টিরা বসে আছে, আর ইয়ঞ্জন সেখানেই ছিল। সুগা আবারও চিৎকার করে বলে উঠলো, এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যান, নাছাড়া খুব খারাপ হবে বলে দিলাম। সাথে সাথে মহিলাগুলো বসা থেকে দাঁড়িয়ে গেল। কথাই আছে না, চোরের মায়ের বড় গলা, তোমার বোন নষ্টামি করতে পারবে আর আমরা বললেই দোষ? একদম ঠিক বলেছেন ভাবি, আর তাছাড়া আমরা কি এমনি এমনি বলছি নাকি? জেনি তো আমাদেরকে ওর ফোনে সবকিছু দেখিয়েছে, তাছাড়া ওরাও নিজের চোখে এই জিনিসটা দেখেছে। তোমার বোনের আরো ছেলের সাথে সম্পর্ক আছে। অদ্ভুত মহিলা তো আপনি, আপনাকে তো এতদিন ভালো জানতাম, কিন্তু আজ দেখতে পাচ্ছি ছেলে মেয়ে দুইটাকেই ভালোভাবে শিক্ষা দিতে পারেননি। ইয়ঞ্জনের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। সুগা এবার রেগে টেবিলের উপরে একটা লাথি মারলো। টেবিল কাত হয়ে পড়ে গেল এবং সুগা আবারও চিল্লিয়ে বলে উঠলো, আমি কোনো মেয়েদের গায়ে হাত তুলি না, তাই আপনারা এখনো অক্ষয় অবস্থায় দাঁড়িয়ে আছেন, না হয় আপনাদের পা ভেঙে হাতে দড়িয়ে দিতাম। সুগার কথায় মহিলাগুলো ভয় পেয়ে এক প্রকার দৌড়ে চলে গেল। কেউ সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না, দৌড়ে রুমে চলে গেল। রুমে এসে শুনতে পেল নিচে কেউ খুব জোরে জিনিসপাতি ভাঙচুর করছে। তে বুঝতে পারলো এটা সুগাই করছে। সে গলায়
তার নেকলেসটা ধরে টান মারলো। নেকলেসটা নিচে পড়ে গেল। তে একটা একটা করে সব গয়না গা থেকে ছুঁড়ে ফেলে দিল। সব ফ্লোরে উলট পালট হয়ে আছে। তে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার ছেড়ে তার নিচে বসে অঝরে কাঁদতে লাগলো।